পাঁচ দফা দাবির আন্দোলন রাজনৈতিক কৌশল বলছেন ইসলামী দলগুলোর নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙন ধরার শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশা হচ্ছি। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নরসিংদীর আলোকবালী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত 5। চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত। আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ ভাইরাল হয়েছে, অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে। রাত্রে ওর সাইডটায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাগছে। সদর হাসপাতালে আসছি, এসে একজনের লাশ পেলাম। সারা দেশে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। গাজা সিটির আরো ভেতরে ঢুকেছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকায় তাণ্ডব। আগ্রাসনে আরো 83 ফিলিস্তিনির প্রাণহানি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল? জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন, বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন। একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো। তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ। তারা বলছে, এ ধরনের আন্দোলন ঐক্যে ভাঙন ধরাবে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 84টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 4 ইসলামী দল। এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, এটাই হলো বাস্তবতা। সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন? জামায়াতে ইসলামী মনে করে, বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার, এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না, তাই আন্দোলনের কৌশল দলটির। তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশা হচ্ছি। এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি। জনগণ সচেতন হোক, সরকারের কানে যাক। আন্দোলন তো এই কারণেই, প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়ার। নিবন্ধিত দল ইলেকশন করবে, তা ভাগাভাগি বলবেন কেন? জনগণ ভোট দিলে সে যাবে, না দিলে যাবে না। এই জন্য এই কথা যারা বলে আমাদের এই পিআরের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান, তাদের জন্য আমার এই কাউন্টার কথাটা থাকলো। জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিসের দাবি 5 দফার সাথে একাত্ম 8টি রাজনৈতিক দল। ধাপে ধাপে আন্দোলনে যোগ দিবে তারাও। কেউ কনফিউশন আছে, কেউ মনে করে আগে করে যাওয়া উচিত, আর কেউ মনে আগে করা উচিত। তা আমরা আগে করার পক্ষপাতী। যারা এর সঙ্গে একমত তারা আন্দোলনে অংশ নিচ্ছেন বা নেবেন। তবে 8টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা। দল দুটোর শীর্ষ নেতারা বলছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু দাবিতে সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা। তারা নিম্নকক্ষে পিআরের জন্য কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই। কিন্তু আমাদের জায়গা থেকে যেই অংশগুলোতে একমত, সেগুলো আমরা আমাদের মতো করে বলবো, আমাদের ভাষায় বলবো। আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই 5 দফার কথা যেটি আপনি বললেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তারা বলছেন, এমন আন্দোলনে বিনষ্ট হবে ফেসিবাদ বিরোধী ঐক্য। যে মাঠের কর্মসূচি করে আসলে সরকারকে চাপ দেওয়া, একই সাথে আপনার আওয়ামী ফেসিবাদকে সুযোগ দেওয়া বা ভারতকে সুযোগ দেওয়া এবং দৃশ্যমান হওয়া যে আমাদের ভিতরে আসলে বিভাজন, এই বিভাজনটা দৃশ্যমান করা এই মুহূর্তে আসলে ঠিক হবে না। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না।
এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে গণভোট ও সংবিধান আদেশ জারির পদ্ধতি বুধবারের আলোচনায় প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদী সদরের আলোকবাড়ি চরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, 5 ব্যক্তি আহত হয়েছে। ভোরে চরাঞ্চল এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান গুলিবিদ্ধ ইদন মিয়া, আর গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। স্থানীয়রা জানান, আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল, এর জেরে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রাত্রে ভোর 4টায় অতর্কিত ভাবে হামলা কইরা আমার লোক মেরা লাইছে। আমার বাবা নামাজ পড়া বের হইছে, বাজারে নামাজ পড়া বের হইছে, আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ বেরা লইছে। সদর হাসপাতালে আসছি, এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। এদিকে এই ঘটনার সংবাদ প্রকাশের জেরে কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ রিপোর্টার আয়ুব খান সরকারের উপরে হামলা চালিয়েছে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইমের অনুসারীরা। এখন তিনি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই খবরটুকু আপনাদের জানালাম। ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল, লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে কয়েক ঘন্টার বৃষ্টিতে শহর তলিয়ে যেত। সেসব স্থাপনা উচ্ছেদ না হলেও নতুন করে খাজা আহমদ লেকের খাস জায়গা দখল করে বিক্রি করার বায়না গ্রহণ করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। এদিকে প্রশাসন বলছে, সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেয়া হবে না। ফেনীবাসী দুর্ভোগের নাম বর্ষাকাল। সামান্য কিংবা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি, সড়ক আর পাড়া মহল্লা। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও ডুবে থাকে বৃষ্টির পানিতে। বর্ষা এলেই পৌর শহরের প্রায় 3 লাখ মানুষ থাকেন চরম আতঙ্কে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে শহরের খাজা আহমদ লেক, পাগলিছড়া খাল, পিটিআই খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় বিভিন্ন স্থাপনা। এতে নষ্ট হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগেন এলাকাবাসী। 24 সালে প্রথমে আমাদের ফেনী ডাউন ডুবে গেছে, পানিতে তলাই গেছে, কিন্তু আমাদের বাপ দাদাও দেখানো ফেনী ডাউন ডুবছে, কিন্তু আমরা দেখছি বহু কষ্ট করছি। এখানে আগে তো এখানে লেমু ছিল খালটা, তাহলে পানি চলাচল ছিল, এখন তো বান্ধি লাইছে, ব্রিজ বানালাইছে, এখন তো পানি আটকে গেছে, খাল হয়ে গেছে। এখানে খালা ছিল, বাইকে গড়ে গেছে, বাসা হয়ে গেছে, বিল্ডিং এখানে আসিল না। স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ তো হয়নি, উল্টো একই কায়দায় দখল হচ্ছে খাজা আহমদ লেক। সাইনবোর্ড টানিয়ে খালের জায়গা ভরাট করে শুধু থেমে যায়নি, বিক্রির জন্য রেজিস্ট্রি বায়নাও করেছেন নজরুল ইসলাম সহ একটি চক্রের কাছে। আমাদেরকেও জানায় না, সরকারি জায়গা সহ আমাদের উনি পুরাটা ভরাট করতেছে। আফসারুল আলম সৌদি বিএনপির সভাপতি পরিচয় দিয়ে ফেনীতে এসে বিভিন্নভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে। বিশেষ করে আমার বাড়ির সামনে একদম ফ্রন্টে হচ্ছে রোডসের জায়গা দখল করছে। খাল ভরাটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন অভিযুক্ত আফসারুল আলম। খাস জায়গার পাশেই হলো গ্র্যান্ড টাং রোড, ওই টাং রোড থেকে ওই জায়গাটা ক্রস করে আমার জায়গায় যেতে গেলে আমাকে ওইখানে কাদা ছিল, গাড়িগুলো যাইয়া আটকে গেছিলো। পরে আমি ক্রেন এনে ওই পোকলেন এনে গাড়ি টানি তুলছি। আমার জায়গা ওই ল্যান্ড পুকুরে যাওয়ার জন্য আমি বালি ফেলাইয়া পুকুর পর্যন্ত যাইয়া, পুকুরের ভিতরে, পুকুর না আমার নাল জমি এবং যেটা ধানি জমি ছিল ওইটার ভিতরে আমি বালি ফেলাইতেছি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আফসারুলের 4 সহযোগীকে আটক করে 50,000 টাকা করে জরিমানা করে। সরকারি যে জমিটা আছে, যেটা ওনারা ভরাট করেছেন, সেটাও সরকারের কোনো অনুমতি বা লিজ বা যা করা দরকার সেটা কোনোটাই করছেন না। একটা অভিযোগ পাই, সে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সহ গিয়ে এটা সত্যতা পাই। সত্যতা পেয়ে আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করেছি। গত আওয়ামী লীগের আমলে খাজা আহমদ লেকের ওপাশ দখল করা হয়েছিল, আর এখন চলছে এপাশ দখল। এভাবে দখলের কারণে ফেনী শহর যেমন বন্যায় ডুবছে, তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশ, জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের।
এরকম অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিএনপি। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির প্রধান দায়িত্ব। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। দুর্নীতি অসদাচরণের দায়ে 7,000-এর বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, শৃঙ্খলা দুর্বলতা নয়, সেটি বিএনপির শক্তি। দলের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে বিএনপির সততার প্রমাণ দিয়েছে। আর তরুণদের গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ডিজিটাল উদ্ভাবন সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি নীতিমালা প্রণয়ন করেছে বলেও জানান তারেক রহমান। একই সাথে নারী ও তরুণ নেতৃত্বকে সামনে আনার প্রতিশ্রুতি দেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার বিকেলে মজ্জারটেক এলাকায় মাইকিং করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় এক ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশায় বসে মাইকিং করছেন। কর্ণফুলী এলাকায় নতুন ভাড়াটে এলে তাদের ভোটার আইডি কার্ড সহ অন্যান্য তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান জানান তিনি। আর এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশ জানায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সকল সংগঠনের নেতাকর্মীদের জন্য এই নিয়ম কার্যকর থাকবে। এ বিষয়ে আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, পুলিশের পক্ষ থেকে এরকম একটি ঘোষণার পর এলাকাবাসী কি বলছে বা কি প্রতিক্রিয়া জানালো, একটু জানাবেন। নিশ্চয়ই গতকাল দুপুরে যে মাইকিংটা করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী থানা, সিএনপির যে কর্ণফুলী থানা, সেখান থেকে সেই মাইকিং এর পর আসলে সাধারণ যারা মানুষ আছেন বা যারা বাড়িওয়ালা আছেন তারা সবাই এটা একটু ওয়াকিবহাল হয়েছেন যে এমন কিছু আসলে এই মুহূর্তে যেহেতু সিএনপি থেকে নির্দেশনা দেয়া আছে এই বিষয়টা তারা মানবেন এমনটাই বলছেন। বেশ কয়েকজন স্থানীয় লোকজন, ভাড়াটিয়া, তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যেহেতু পুলিশের একটা নির্দেশনা আছে, সেক্ষেত্রে তাদেরকে কোনো যদি নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কাউকে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরও এই জায়গায় আইনি জটিলতা পড়ার একটা সম্ভাবনা আছে। তাই তারাও এই বিষয়টা অনেকাংশেই অনুসরণ করার কথা বলছেন। তবে কর্ণফুলী থানা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, নির্দিষ্ট কোনো দলকে তারা এই জায়গায় ইঙ্গিত করেনি। নিষিদ্ধ ঘোষিত যে সকল দল বা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত এমন যারাই থাকবে তাদেরকে যাতে ঘর ভাড়া দেয়া না হয়, এবং ঘর ভাড়া দেওয়ার আগে অবশ্যই যাতে যারা ঘর ভাড়া নিতে চাইছেন তাদের ভোটার আইডি কার্ডটি যারা বাড়িওয়ালা আছেন তারা কর্ণফুলী থানায় বা এই থানাতে এসে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি যারা কর্ণফুলী থানায় আছেন তাদের সাথে, তবে এখন পর্যন্ত সেভাবে আমাদের সাথে সরাসরি কেউ কথা বলেনি। যদিও বা আমরা জানতে পেরেছি যে এই বিষয়টা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা আছে, সেই নির্দেশনার প্রেক্ষিতে গতকালকে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বলবার চেষ্টা করছিলেন জোবায়েদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ছাত্র নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের আজ শেষ দিন। রেকর্ড সংখ্যক প্রার্থী থাকায় এই একদিন সময় বাড়ানো হয়। এ বিষয়ে আমাদের সহকর্মী শহীদুল সুমন খোঁজ খবর রাখছেন। যেহেতু একদিন সময় বাড়ানোর পর আজ শেষ দিন হিসেবেই বিবেচিত হচ্ছে, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সুমন? হিসাবে আমরা সকাল থেকে দেখছি যারা সম্ভাব্য প্রার্থীরা যারা মনোনয়ন সংগ্রহ করছেন তাদের খুব একটা বেশি চাপ নেই। হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই চাপটি বাড়বে। এখন দেখছেন যে সকাল 9:30 থেকে চাকসু ভবনের যে দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখানে আসলে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদানের যে কার্যক্রম চলছে সেটি এখনো পর্যন্ত চলছে। তো এখন আমরা দেখছি যে সকাল থেকে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত যদি আমি বলি প্রায় 375
375 জনের মতো যারা মনোনয়ন নিয়েছিলেন তারা আসলে জমা দিয়েছেন 375 জন, এবং এখনো পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার বেশ লম্বা সময় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা হয়তো ধাপে ধাপে আসবেন এবং তারা তাদের যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন সেটি জমা দিচ্ছেন। কিছুটা দেরি হচ্ছে, তার কারণ হিসাবে বলছেন যে তারা ডোপ টেস্ট করে আনতে সেই সময়টুকু লাগছেন এবং সেই সময়ের কারণেই মূলত তারা জমা দিতে কিছুটা দেরি করছে। তবে আমরা দেখেছি গতকাল রাত পর্যন্ত কিন্তু যেহেতু 5:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় ছিল, কিন্তু আমরা দেখেছি 5:30 পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। এখনো পর্যন্ত হল এবং কেন্দ্র মিলিয়ে আমরা যতটুকু জানি 1162 জন প্রার্থী কিন্তু তারা তাদের মতো করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকেই প্যানেল ভুক্ত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর একটি বিষয় তথ্য জানিয়ে রাখি যে দুপুর 12টায় ছাত্র দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে, হয়তো সেখানেই তাদের যে প্যানেল সেটি তারা ঘোষণা করা হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সুমন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। আসন্ন দুর্গাপূজা পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি না দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তারা। বলছেন নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। যদি 4টি আসন বহাল না রাখা হয় তাহলে লাগাতার অবরোধ হরতালে হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার বালিগ্রাম আটিপাড়ায় এই ঘটনা। নিহত 2 কিশোর হাফিজ, হামজা। স্বজনরা জানান বাড়ির উঠোনে খেলার সময় 2 ভাই সবার অগোচরে পুকুরের দিকে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায় ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আনুমানিক সন্ধ্যা 7টার পরে তারা তাদের বাড়ির সংলগ্ন একটা পুকুর আছে, পুকুরের স্যান্ডেল, বাচ্চাদের স্যান্ডেল সেটা ভাসতে দেখে। তো সেটা দেখেই তার ছোট ছেলের লাশটা এক কর্নারে চোখে পড়ে। পরবর্তীতে পানিতে নেমে আবার দ্বিতীয় ছেলেটা পড়ে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে অবয়ব গঠনের পর দেয়া হচ্ছে কাদামাটির প্রলেপ। একটু একটু করে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দুর্গতি নাশিনী। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা। তবে উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। মাটির দাম, সুতলির দাম, বাঁশ, কাঠ সবগুলোর দামই বেশি। যে পরিশ্রম আর যে পরিমাণ খরচ তাতে আমাদের পোষায় না। পূজার দিন তুমি আসে তো আমাদের কাজ শেষে আসতে পারেন, একদিন যে কাজ করতে পারে একদিন রং দিতে। এবার পূজা হবে জেলার 12টি উপজেলার 1220টি মণ্ডপে। আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে সভা হয়েছে বিভিন্ন মন্দির কমিটির। প্রতিটা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা বা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারার ব্যবস্থা, এগুলো আমরা জোরদার করেছি। অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা ভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম, আমরা প্রায় 155টি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করব, যারা কিনা পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। ঝিনাইদহেও পুরোদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। 7টি বেড়ে জেলায় এবার পূজা হচ্ছে 442টি মণ্ডপে। নির্বিঘ্নে উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। কোনো অপরাধমূলক কাজ এগুলো ছাড়াই যেন আমরা আমাদের দুর্গা উৎসবটা পালন করতে পারি। যেহেতু আমরা পবিত্রতার পূজা করি, শুচিতার পূজা করি, সেহেতু যেন সারা বাংলাদেশে এই পবিত্রতা এবং শুচিতা বজায় থাকুক। পূজা উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন এই আনন্দটাকে মাটি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের ঝিনাইদহ পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তা আমাদের রয়েছে।
এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চেপে, আর মর্ত থেকে কৈলাসে গমন করবেন দোলায় চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। পরম যত্নে শিশুটিকে লালন করছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। খোঁজ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসি। শিশুটিকে সামর্থ্যবান দম্পতিকে দত্তক দেবার কথা ভাবছে প্রশাসন। 1.5 মাস আগে রাস্তায় পড়ে থাকা অন্তঃসত্ত্বা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারীকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর থেকেই তাকে দেখভাল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ফুটফুটে এক কন্যা শিশুর জন্ম দেয় ওই নারী। সুস্থ আছেন মা ও শিশু। সবাই খুবই চেষ্টা করছে রোগীকে ভালোভাবে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আর কি। পরবর্তীতে আমরা ঠিকভাবে একটা নিরাপদ একটা শিশু ডেলিভারি করাতে সক্ষম হয়েছে। না, আমরাই একটু পরপর এসে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করতেছি, আর ও কোঅপারেট করতেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। পরিবার স্বজন ছাড়া রোগী ভর্তির পর ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্টাফরা জানান দুজনকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। উপজেলা কর্মকর্তা স্যারের নির্দেশ ছিলেন যেন বাচ্চা এবং বাচ্চার মার জন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, কোনো রকম তাদের সেবার জন্য কোনো ত্রুটি না হয়। সার্বিক দায়িত্ব নিয়ে শিশুটিকে নিজের কাছে রাখতে চান রুমানা আক্তার নামের এক নারী। যেভাবে আর কি ওকে দেখলে ভালো হয়, বাচ্চাটা ভালো হয়, সেজন্য মনে করেন আমি আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করে দেখছিল, আর আপা দেখছিল উনি 1-1.5 মাস কষ্ট করছে, খাওয়া দাওয়া, রক্ত, ফলমূল সব উনি দেখছে, আর ওষুধ পানি সব কিছু উনারে। মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর পরিচয় এবং অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শিশুটিকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে যারা এই নেপথ্যের কাহিনীর সাথে জড়িত তাদেরকে আমরা গোয়েন্দা বৃত্তির মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, নিয়ে জানা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কয়েকটা ফ্যামিলির কাছ থেকে তার অভিভাবকত্ব নেওয়ার জন্য আবেদন পেয়েছি। তো তার মধ্যে একটা ফ্যামিলি, তারা এই যে পুরোটা সময় মহিলার সাথে তারা ছিল এবং হাসপাতালে তাকে নানানভাবে সাপোর্ট দিয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় বলছে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটিকে নতুন কোনো অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। ততদিন দেখভালের দায়িত্বে থাকবেন প্রশাসন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকাগুলোয় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। গাজার সব অঞ্চলেই আগ্রাসন চালাচ্ছে। 24 ঘন্টায় উপত্যকা জুড়ে প্রাণহানির শিকার কমপক্ষে 83 জন। এর মধ্যে গাজা সিটিতেই 61 জনের মৃত্যু হয়েছে। দুদিনে গাজা সিটির 1.5 শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে আইডিএফ। চালু থাকা হাসপাতালগুলো টার্গেট করে বোমা ও গোলা বর্ষণ করেছে। আগ্রাসন দুর্ভিক্ষ কবলিত গাজাবাসীর শেষ লাইফলাইন বিবেচিত আল শিফা আল আহলি হাসপাতালেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। 2 হাসপাতালে 19 জন প্রাণহানির শিকার হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়ে গেছে। ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব পাকিস্তান। চুক্তি অনুসারে এক দেশ আক্রমণের শিকার হলে 2 দেশ যৌথভাবে এর জবাব দেবে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিটি সই করেন। ধারণা করা হচ্ছে পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের সমঝোতা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। চুক্তিটা বলা হয়েছে যে কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে দেখবে দুপক্ষই। এছাড়া 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ রিয়াদ ও ইসলামাবাদের। বৈঠকে বসেছে দ্বিপাক্ষিক বৈঠকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার আম্মানে 2 নেতার আলোচনা হয় এবং কাতারে ইসরায়েলের হামলার পর দেশটির আমিরের এটাই প্রথম বিদেশ সফর। বুধবার আম্মানে তাকে স্বাগত জানান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ক্রাউন প্রিন্স হুসেইন আবদুল্লাহ। সাথে ছিলেন জর্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজকীয় সংবর্ধনার পর বৈঠক শুরু হয়। দোহায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান বাদশাহ আবদুল্লাহ। কাতারের প্রতি জর্ডানের সমর্থন তিনি পুনর্ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যের কথা জানান 2 নেতা। এ সময় গাজায় ইসরায়েলের স্থল অভিযানের নিন্দা জানান তারা।